নমস্কার, শাশ্বতী সিনহা বলছি। মাঝে কিছুদিনের বিরতি নিয়ে আবার ফিরে এলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা পড়ছিলাম অভিজ্ঞান গাঙ্গুলির চাণক্য সিরিজ। চাণক্য সিরিজ 1 আমরা শেষ করেছি। যেহেতু এই চাণক্যর সিরিজ এখনো চলতেই থাকছে, তাই ভাবলাম এটাই কন্টিনিউ করি। তাই আজকে শুরু করতে যাচ্ছি চাণক্য সিরিজ 2। এখানে একটি ছোট উপন্যাসিকা এবং একটি উপন্যাস আছে। উপন্যাসিকাটার নাম সোমশাস্ত্র আর উপন্যাসটার নাম ষড়শাস্ত্র। তো আরও একবার স্বাগত আপনাকে প্রাচীন ভারতবর্ষে, যেখানে আপনার জন্যে অপেক্ষা করে আছে রহস্য, হত্যা, রাজনীতি, ষড়যন্ত্র এবং একমেবা দ্বিতীয়ম আচার্য বিষ্ণুগুপ্ত চাণক্য। চলুন তাহলে চাণক্য সিরিজ 2 পড়া শুরু করি। প্রথমে উপন্যাসিকা, যার নাম সোমশাস্ত্র শুরু করি। সোমশাস্ত্র 1। আজকে সেজে উঠেছে মগধের রাজধানী পাটলিপুত্র। চারিদিকে মানুষজন পথে বেরিয়ে এসেছে নতুন বস্ত্র পরে এবং অলঙ্কারে সজ্জিত হয়ে। বিনামূল্যে আহার এবং পানীয় দেওয়া হবে প্রতিটি মানুষকে। আজ উৎসব, আজ মহা সমারোহ পর্ব। হবে নাই বা কেন? আজ এক বিশেষ দিন। আজকে মগধের সম্রাট, বা বলা ভালো সমগ্র আর্যাবর্তর সম্রাট স্বয়ং চন্দ্রগুপ্ত মৌর্যর বিবাহ। পাটলিপুত্রর রাজপ্রাসাদ সুসজ্জিত করা হয়েছে বিভিন্ন ফুল এবং বর্ণময় সজ্জাবস্তু দিয়ে। প্রদীপ সাজানো হয়েছে মহলের প্রতিটি বাতায়ন ও ছাদের ধারে। যদিও এই দিনের আলোয় সেগুলো প্রজ্বলিত নয়, এগুলি সূর্যাস্তের পর প্রজ্বলন করা হবে। দাস দাসী এবং রাজপুরুষরা ছুটে বেড়াচ্ছে ব্যস্তভাবে। আয়োজনে যেন কোনো ত্রুটি না থাকে আজ। মহামাত্য কৃষ্ণনাথের চোখে গত কয়েক রাত্রি নিদ্রা নেমে আসেনি চিন্তায়। তারই উপর তো সবচেয়ে অধিক দায়িত্ব। এই বিশাল আয়োজন, তার উপর এই মুহূর্তে মহলে রয়েছেন বহু ভিন রাজ্যের আমন্ত্রিত রাজপুরুষরা। তাদের আপ্যায়ন ও যত্নের সামান্যতম ত্রুটিতেও প্রশ্নের মুখে পড়বে মগধের গৌরব। প্রতিটি রাজপুরুষের ভিন্ন প্রয়োজন, ভিন্ন খাদ্যাভ্যাস। তাদের প্রত্যেককে তুষ্ট করতে হবে। এই মুহূর্তে মহলে আজকের মহাভোজের এবং বিবাহ অনুষ্ঠানের আয়োজন চলেছে। পুষ্করিণীর ধারে বিবাহ মণ্ডপ সজ্জা করছে একদল কর্মচারী। তাদের কাজের দিকে নজর রাখছেন মহামাত্য। মাঝে মাঝেই একজন দুজন করে তার কাছে এসে এসে তাদের প্রয়োজন জানিয়ে যাচ্ছে। ঠান্ডা মাথায় তাদের কথা শুনছেন এবং প্রয়োজন মতো নির্দেশ দিচ্ছেন তিনি। বয়স হয়েছে তার, যদিও বার্ধক্য ছাপ ফেলেনি কৃষ্ণনাথের স্বাস্থ্যে, তবে শারীরিকের চেয়েও মানসিক দিক থেকে ক্লান্ত। প্রায় গোটা দেশ পরিচালনা করা সহজ কাজ নয়। সব মিটে গেলে সম্রাটকে বলে তিনি কয়েকদিন বিশ্রাম নেবেন। সম্রাটের কথা মনে হতেই খানিকটা মন মরা হলেন বৃদ্ধ। কতই বা বয়স হবে চন্দ্রগুপ্তর? নেহাতি সদ্য কৈশোর পেরিয়েছেন, অথচ কি বিশাল দায়িত্ব দৃঢ় হাতে সামলে চলেছেন তিনি। আর এখন এই বিবাহ। প্রণাম মহামাত্য। চিন্তায় ছেদ পড়ল কৃষ্ণনাথের। ঘুরে দেখলেন ব্রাহ্মণের বেশে এক যুবক তার উদ্দেশ্যে 2 হাত জোড় করে হাসি মুখে দাঁড়িয়ে আছে। আহ, জীবসিদ্ধি মহাশয়, প্রণাম। সম্রাট চন্দ্রগুপ্তর গুরুভ্রাতা এবং পরম মিত্র জীবসিদ্ধিকে দেখে তিনি এগিয়ে গেলেন তার দিকে। জীবসিদ্ধি বলল, আপনাকে এক দর্শনেই অনুমান করা যাচ্ছে যে আপনি কয়েক রাত্রি জাগরণ করেছেন। এত চিন্তা কিসের আর্য? চিন্তার বিষয় কি কম? এত বড় অনুষ্ঠান, এত অতিথি, মগধের মান সম্মান জড়িয়ে আছে
এই অনুষ্ঠানের সঙ্গে? বুঝতেই পারছি, তবে নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন আর্য। মগধের মান সম্মানের সঙ্গে সঙ্গেই তার মহামাত্মর স্বাস্থ্য মূল্যবান। এতক্ষণে হাসলেন কৃষ্ণনাথ। জীবসিদ্ধি বলল, আমি পাকশালার দিকটা পর্যবেক্ষণ করে এসেছি, ঠিকঠাক সব। এদিকে সব ঠিক আছে? হ্যাঁ, সব ঠিকই আছে আয়োজন। আর সম্রাট? মুখে ছায়া নেমে এলো বৃদ্ধের। বললেন, সম্রাট অতিথিদের অভ্যর্থনা করেছেন যথাযথ, নিজের রাজধর্মে কোনো ত্রুটি রাখেননি। তবে কথাটি অসম্পূর্ণ রেখেই থেমে গেলেন বৃদ্ধ। জীবসিদ্ধি গম্ভীর হয়ে বলল, বুঝতে পারছি। একটু ত্রুটি চোখে পড়ায় মণ্ডপ সজ্জার কর্মচারীদের উদ্দেশ্যে কয়েকটি নির্দেশ দিলেন কৃষ্ণনাথ। তারপর পুনরায় জীবসিদ্ধির দিকে ফিরে বললেন, তিনি কথা বলছেন না বিশেষ কারুর সঙ্গেই। আমি সকলকে নির্দেশ দিয়েছি তাকে বিরক্ত না করতে, কোনো প্রয়োজন থাকলে যেন আমায় আগে বলে, সম্রাটকে যেন দূরে রাখা হয় এই সব থেকে। ঠিক করেছেন। নির্মীয়মান বিবাহ মণ্ডপের দিক থেকে চোখ না সরিয়েই কথাটা বলল জীবসিদ্ধি। কিছুক্ষণ চুপ থেকে প্রশ্ন করল, কন্যাপক্ষ কখন আসবে? তারা গতকালই রাজধানীতে এসে উপস্থিত হয়েছেন, অন্য একটি মহলে আছেন। সংবাদ এসেছে যে তারা রাজমহলের উদ্দেশ্যে রওনা হয়েছেন ইতিমধ্যে। তবে তো বেশিক্ষণ সময় লাগবে না তাদের এখানে উপস্থিত হতে। আগে হ্যাঁ। অঙ্গবস্ত্রটি এক কাঁধে গুছিয়ে নিয়ে জীবসিদ্ধি বলল, তবে আমি একবার সম্রাটের সঙ্গে সাক্ষাৎ করে আসি। হ্যাঁ, তাই করুন। আর আচার্য, তিনি কখন আসবেন? যখন উনি সঠিক সময় মনে করবেন। সেই সময় যে কখন তা স্বয়ং বিষ্ণু জানেন একমাত্র। 2 দালান পার করে সোজা সম্রাটের অন্দরমহলে ঢুকে এলো জীবসিদ্ধি। তাকে দেখে দ্বারের 2জন প্রহরীর একজন ভিতরে ঢুকে গেল। জীবসিদ্ধি রাজরক্ষীদের পরিচিত, তাই তাকে আসতে দেখেই সম্রাটের কাছে তার আগমনের কথা জানিয়ে দিতে গেল। খানিক বাদেই সে বেরিয়ে এসে মাথা ঝুঁকিয়ে অভিবাদন জানিয়ে দ্বারের দুপাশে মূর্তিবৎ পূর্বের মতো দাঁড়িয়ে পড়ল। অর্থাৎ জীবসিদ্ধির প্রবেশের অনুমতি দিয়েছেন সম্রাট। কক্ষে প্রবেশ করে জীবসিদ্ধি দেখল একটি 4 পায়া কাষ্ঠাসনে বসে আছেন সম্রাট চন্দ্রগুপ্ত। 3 জন ব্যক্তি তাকে ঘিরে রেখেছেন। আজকে রাত্রের বিবাহের বস্ত্র তার গায়ে চড়িয়ে তারা দেখছেন মাপ ঠিক আছে কিনা। চন্দ্রগুপ্ত নির্লিপ্তভাবে বসে আছেন। মুখে তার কোনো রকম অভিব্যক্তি না থাকলেও জীবসিদ্ধি তার সঙ্গে বহু বছরের পরিচিতির সুবাদে জানে যে তিনি মনে মনে অসম্ভব বিরক্ত হচ্ছেন। জীবসিদ্ধিকে দেখে সম্রাটের মুখে তার পরিচিত হাসি ফুটল না, শুধু তার প্রতি একবার শীতল দৃষ্টি হানলেন। গোটা মগধে যে কয়েকজন মুষ্টিমেয় ব্যক্তি আজকে এই বিবাহে অসন্তুষ্ট, সম্রাট চন্দ্রগুপ্ত স্বয়ং তাদের মধ্যে একজন। সম্ভবত তিনিই সবচেয়ে অধিক অপ্রসন্ন আজকে নিজের বিবাহ নিয়ে। জীবসিদ্ধি এগিয়ে গিয়ে সম্রাটকে প্রণাম জানিয়ে বলল, সম্রাটের জয় হোক। আপনাকে এই অপূর্ব অলঙ্কার শোভিত রাজবেশে সূর্যের মতোই দীপ্তমান লাগছে। তবে বলে রাখি, মগধের ভাবী মহারানীও রূপে কিন্তু কম যান না। তার রূপের ছটায় স্বয়ং অপ্সরারাও ম্রিয়মান। কণ্ঠে ক্ষোভ ঝরে পড়ল সম্রাটের। উপহাস করছো হে জীবসিদ্ধি, উপহাস করছো আমায় নিয়ে? সম্রাটের কথায় কক্ষে উপস্থিত ব্যক্তিরা থেমে গিয়েছে। তাদের দৃষ্টিতে বিস্ময় আর ভীতি। তারা সম্রাটের হঠাৎ ক্ষোভের কারণ অনুধাবন করতে পারছে না। তবে তারা না জানলেও চন্দ্রগুপ্তর অসন্তোষের কারণ জীবসিদ্ধি জানে, ভালোভাবেই জানে, এবং তাতে সম্রাটকে দোষ দেওয়া যায় না।
তার জায়গায় জীবসিদ্ধি নিজে থাকলে সেও এইরূপ ক্ষোভ প্রকাশ করত। একান্ত কক্ষে উপস্থিত অন্যদের প্রতি নির্দেশ দিল জীবসিদ্ধি। দ্রুত কক্ষ ত্যাগ করল সম্রাট এবং জীবসিদ্ধি বাদে সকলে। কক্ষ খালি হতে আনুষ্ঠানিক সম্ভাষণ ত্যাগ করে জীবসিদ্ধি বলল, ভ্রাতা চন্দ্র, আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি। তুমি তো জানোই এই বিবাহে আমারও মত ছিল না, কিন্তু গুরুদেবের এই সিদ্ধান্ত যে তোমার এবং মগধের পক্ষে হিতকর সেটা অস্বীকার করা যায় না। উঠে দাঁড়ালেন চন্দ্রগুপ্ত, উত্তেজিত কণ্ঠে বললেন, তাই বলে আমার জীবনের এত বড় একটি সিদ্ধান্ত তিনি আমার মতের বিরুদ্ধে নেবেন? তুমি কি বুঝতে পারছো আমার মনের অবস্থা? আর কয়েক প্রহর পরেই আমি বিবাহ সূত্রে আবদ্ধ হতে চলেছি আমারই পরম শত্রুর কন্যার সঙ্গে। আমি স্ত্রী রূপে গ্রহণ করতে চলেছি আমার পরিবারের সদস্যদের হত্যাকারী, আমার পরম শত্রু ধনানন্দর কন্যা দুর্ধরাকে। জীবসিদ্ধির মুখে কোনো সান্ত্বনাবাণী জুটল না। হ্যাঁ, এটা সত্য, সম্রাট চন্দ্রগুপ্তর ভাবী মহারানী আর কেউ নয়, স্বয়ং ধনানন্দর একমাত্র কন্যা রাজকুমারী দুর্ধরা। সেই ধনানন্দ যার স্বৈরাচারী শাসন থেকে কয়েক বর্ষ পূর্বেই মগধকে মুক্ত করেছিল আচার্য চাণক্য এবং চন্দ্রগুপ্ত। সেই ধনানন্দ যার অত্যাচারের বলি হয়েছিল চন্দ্রগুপ্তর পরিবার। সারা জীবন যার প্রতি প্রবল ঘৃণা নিয়ে বেড়ে উঠেছে চন্দ্রগুপ্ত, আজ তাকেই নিজের আত্মীয় বানাতে বাধ্য হচ্ছে সে। এবং এর মূলে আছেন স্বয়ং আচার্য বিষ্ণুগুপ্ত চাণক্য। তিনি বাদে আর কারই বা ক্ষমতা আছে এই পৃথিবীতে যে সম্রাট চন্দ্রগুপ্তকে কোনো কাজে বাধ্য করেন? আচার্যই চন্দ্রগুপ্তর এই বিবাহের সিদ্ধান্ত নিয়েছেন। এটিকে বিবাহ না বলে বরং একটি রাজনৈতিক চুক্তি বলাই সমীচীন। কয়েক মাস পূর্বেই হঠাৎ একদিন রাজমহলে এসে হাজির হয়েছিলেন আচার্য চাণক্য। জীবসিদ্ধিও সে সময়ে সেখানেই উপস্থিত ছিল। চন্দ্রগুপ্ত তাদের নিজের কক্ষে এনে বসাতে কোনো পূর্বাভাস ছাড়াই চাণক্য বললেন, সম্রাট, আমি মনে করি তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সময় উপস্থিত হয়েছে। কথাটা শুনে চন্দ্রগুপ্ত ও জীবসিদ্ধি অবাক হয়েছিল, কিন্তু পরবর্তী চমক বাকি ছিল তখনও। চন্দ্রগুপ্তকে কিছু বলার সুযোগ না দিয়েই চাণক্য ফের বললেন, তোমার বিবাহ ধনানন্দর একমাত্র কন্যা রাজকুমারী দুর্ধরার সঙ্গে দেওয়ার নির্ণয় নিয়েছি আমি। চন্দ্রগুপ্ত এবং জীবসিদ্ধি দুজনেই কয়েক মুহূর্ত আচার্যর মুখের দিকে অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে রইল। প্রথমে তারা ভেবেছিল আচার্য কৌতুক করছেন, কিন্তু চাণক্যর মুখ দেখেই দুজন বুঝতে পারল তার মুখে কৌতুকের কোনো আভাস নেই। চন্দ্রগুপ্তই বিস্ময়ের ঘোর কাটিয়ে বলল, আপনি কি বলছেন আচার্য? ডান হাত তুলে চন্দ্রগুপ্তকে থামিয়ে দিলেন চাণক্য। বললেন, এই সিদ্ধান্ত চূড়ান্ত চন্দ্রগুপ্ত। আমি ইতিমধ্যে ধনানন্দর অমাত্য রাক্ষসের নিকট বিবাহ প্রস্তাব দিয়ে দূত পাঠিয়েছি। কয়েকদিন পরেই তার ও ধনানন্দর সঙ্গে আমি সাক্ষাৎ করে বিবাহের তিথি চূড়ান্ত করে আসব। কিন্তু আচার্য, জীবসিদ্ধির কথাও মাঝপথে কেটে দিলেন চাণক্য। জীবসিদ্ধি, তোমার গুপ্তচররা যে সংবাদ এনেছে যে প্রাক্তন সম্রাট নন্দর কয়েকজন সমর্থক একত্রিত হয়েছে বিদ্রোহ করার উদ্দেশ্যে এবং ধনানন্দর ও তার অমাত্য রাক্ষস সম্রাট চন্দ্রগুপ্তকে হত্যার ষড়যন্ত্র করতে তৎপর হয়েছেন, এ কথা তুমি সম্রাটকে জানিয়েছ? আগে হ্যাঁ। চাণক্যর এই চন্দ্রগুপ্ত থেকে সম্রাট আনুষ্ঠানিক সম্ভাষণের পরিবর্তনের অর্থ হচ্ছে তার এই কথাগুলো তিনি আর ব্যক্তিগত স্তরে বলছেন না। অতএব তার কথার গুরুত্ব এবার যেন চন্দ্রগুপ্ত তার শিষ্য হিসাবে নয়, একজন সম্রাট হিসেবে বিবেচনা করেন। চাণক্য বললেন, সম্রাট, আপনি কি এর তাৎপর্য অনুধাবন করতে পারছেন?
নন্দ এক অযোগ্য শাসক হলেও তার অমাত্য রাক্ষস একজন সুদক্ষ প্রশাসক। নন্দ মদ ও আমোদে ডুবে থাকত এবং বাস্তবে সাম্রাজ্য সুষ্ঠুভাবে পরিচালনা করতেন রাক্ষস। অতএব তার সমর্থক এই রাজ্যে কম নয়। তিনি যদি আমাদের শত্রুর আসনে বসেন এবং বিদ্রোহে ইন্ধন দেন, সেটা আমাদের পক্ষে চিন্তার বিষয়। কিন্তু অমাত্য রাক্ষস নিজে ধনানন্দর প্রতি অনুগত এবং ধনানন্দর কন্যা দুর্ধরাকে নিজের কন্যা জ্ঞানে স্নেহ করেন। অতএব তার সঙ্গে তোমার বিবাহ হলে তার আনুগত্য আপনার প্রতি কিছুটা হলেও আসবে এবং ধনানন্দ নিজের জামাতার জীবনহানি করে নিজের পুত্রীকে বৈধব্য জীবনের দিকে ঠেলে দেবে না, কখনোই। অর্থাৎ এই বিবাহে আপনার জীবনহানির আশঙ্কা দূর হবে এবং সেই সঙ্গে বিদ্রোহের বীজ অঙ্কুরিত হওয়ার পূর্বেই ধ্বংস হবে। কিন্তু আচার্য, এই যে ধনানন্দ, আপনি কি ভুলে গেলেন তার অত্যাচারের কথা, তার অপমানের কথা? তার কন্যাকে আপনি মগধের মহারানী করতে চাইছেন, তাকে আমায় স্ত্রীর মর্যাদা দিতে বলছেন। শোনো সম্রাট, মিত্রদের সর্বদা নিকটে রাখতে হয়, কিন্তু শত্রুকে তার চেয়েও নিকটে রাখতে হয় সর্বদা। কিন্তু আচার্য, উঠে দাঁড়িয়েছেন চাণক্য ইতিমধ্যে, অর্থাৎ আলোচনার ইতি হয়েছে। তিনি আর কোনো কথা শুনতে রাজি নন। চন্দ্রগুপ্ত অসহায়ভাবে জীবসিদ্ধির দিকে চাইল। জীবসিদ্ধি গম্ভীর মুখে দুপাশে মৃদু ঘাড় নেড়ে বুঝিয়ে দিল যে এই বিবাহ প্রস্তাবের বিষয়ে সেও পূর্বে কিছুই জানত না। সে নিজেও চন্দ্রগুপ্তর মতোই বজ্রাহত। এরপর এই প্রসঙ্গে কোনো কথাতেই চাণক্য কর্ণপাত করেননি। আচার্য চাণক্যর সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা স্বয়ং সম্রাটেরও নেই। কয়েকদিন পর সত্যি চাণক্য জীবসিদ্ধিকে সঙ্গে নিয়ে নির্বাসিত ধনানন্দর কাছে যান এবং বিবাহ তিথি ঠিক করে ফেলেন। এই সিদ্ধান্তে যে ধনানন্দ খুশি হয়েছিলেন তা নয়, কিন্তু যেখানে স্বয়ং সিংহাসনে আসীন মগধ সম্রাট চাণক্যর সম্মুখে বিবশ, সেখানে পরাজিত ও নির্বাসিত সম্রাট তার বিরোধিতা করেন কোন সাহসে? সব কথাই মনে পড়ে যাচ্ছিল জীবসিদ্ধির। চন্দ্রগুপ্ত বিষণ্ণ দৃষ্টিতে বাতায়নের সামনে দাঁড়িয়ে রাজমহলের শয্যা প্রস্তুতির দিকে চেয়ে আছেন। জীবসিদ্ধি দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখো ভ্রাতা, আমার সত্যি বলতে তোমায় বলার মতো কিছুই নেই। তোমার বিবাহ শুধুমাত্র একটি রাজনৈতিক চুক্তি, এ কথা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু একটি কথা তোমায় আমি বলতে চাই। আচার্যর সঙ্গে আমি ধনানন্দর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলাম। সেই সময়ে আমার রাজকুমারী দুর্ধরার সঙ্গে সাক্ষাৎ হয়েছে এবং সামান্য বাক্য বিনিময়ের সুযোগ হয়েছিল। আমি এইটুকু তোমায় বলতে পারি যে রাজকুমারী দুর্ধরা এক অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্না নারী। পিতার প্রকৃতি দিয়ে তাকে বিচার করো না। এই পুরো ব্যবস্থায় আমি আচার্যর সঙ্গে অন্তত একটি বিষয়ে একমত। রাজকুমারী দুর্ধরা মগধের যোগ্য মহারানী হবেন। বাতায়নের দিক থেকে চোখ না ফিরিয়েই চন্দ্রগুপ্ত বলল, সে মগধের যোগ্য রানী হবে বটে, কিন্তু আমার স্ত্রী হবে কি? তাকে কি আমি কোনো দিন ভালোবেসে নিজের স্ত্রীর আসন মন থেকে দিতে পারবো? সেও কি কোনোদিন তার পিতার চরম শত্রুকে স্বামী হিসেবে হৃদয়ে স্থান দিতে পারবে? জীবসিদ্ধির কাছে এ প্রশ্নের উত্তর ছিল না, তবে তাকে উত্তর দিতেও হলো না, কারণ সে সময়েই বাইরে শঙ্খধ্বনি শোনা গেল। আর এক প্রহরী এসে জানালো, সম্রাট চন্দ্রগুপ্তর জয় হোক। মহারাজ, কন্যা পক্ষ রাজমহলে এসে উপস্থিত হয়েছেন। 3 প্রধান ফটক দিয়ে কনে পক্ষের অতিথিরা প্রবেশ করতেই তাদের উদ্দেশ্যে পুষ্পবৃষ্টি করতে লাগলো মহলের বাসিন্দারা। একদল লোকের মধ্যে প্রবেশ করলেন ধনানন্দ।
তার পাশের ব্যক্তিকেও চিনতে অসুবিধা হলো না জীবসিদ্ধির। অমাত্য কাত্যায়ন, যদিও অমাত্য রাক্ষস নামেই সে বেশি পরিচিত মগধের জনতার মাঝে, মগধের প্রাক্তন প্রধানমন্ত্রী। এরপরেই ঢুকল একটি পালকি, ফুল দিয়ে সাজানো হয়েছে সেটি। তাতে পর্দার আড়ালে যে স্বয়ং রাজকুমারী দুর্ধরা আছেন তা বলে দিতে হয় না। পালকি থেকে নামলেন রাজকুমারী। তৎক্ষণাৎ একদল নারী এবং কয়েকজন সৈনিক তাকে ঘিরে পুষ্প বৃষ্টির মধ্যে দক্ষিণ মহলের অন্দরে নিয়ে গেল। নন্দরাজের সময়ে ওটি রাজকুমারী দুর্ধরার মহল ছিল। একটু বাদেই নিজের পূর্ব মহল থেকে বেরিয়ে এলেন সম্রাট চন্দ্রগুপ্ত। মাথায় উষ্ণীষ, পরনে রাজবেশ। এগিয়ে আলিঙ্গন করলেন ধনানন্দ এবং চন্দ্রগুপ্ত। মুখে দুজনেরই কষ্টকৃত হাসি। এরপর দুজনেই কোনো কথা না বলে যে যার মহলের পথ ধরলেন। পুরো ব্যাপারটা দূরে বারান্দার এক কোণে দাঁড়িয়ে লক্ষ্য করছিল জীবসিদ্ধি। চন্দ্রগুপ্ত ও ধনানন্দর আলিঙ্গন দৃশ্য দেখে বিদ্রুপাত্মক হাসি ফুটে উঠল তার ঠোঁটের কোণে। আলিঙ্গন করার মুহূর্তে দুজনই যে অপরজনের বুকে তরবারি বসিয়ে দেওয়ার কথা কল্পনা করছিলেন এ বিষয়ে জীবসিদ্ধি নিশ্চিত। শুধুমাত্র একজন ব্যক্তির কারণে কোনোটাই করা সম্ভব হচ্ছে না উভয়ের পক্ষেই, তিনি আচার্য চাণক্য। অন্যমনস্ক ভঙ্গিতে হাঁটতে শুরু করল জীবসিদ্ধি। তার স্পষ্ট মনে আছে, মগধের সিংহাসন দখলের পর চন্দ্রগুপ্ত সহ বাকি সকলেরই মত ছিল ধনানন্দকে হত্যা করা হোক। সেই সময়ে তাকে গৃহবন্দী রাখা হয়েছে। ধনানন্দ নিজেও গৃহবন্দী অবস্থায় নিজের মৃত্যুর প্রহর গুনছেন। কিন্তু আচার্য চাণক্য বললেন, ধনানন্দকে হত্যা করা হবে না, তাকে সপরিবার মগধ ত্যাগ করার অনুমতি দেওয়া হবে, তাকে প্রাণদণ্ড নয় নির্বাসিত করা হবে। প্রতিবাদ করেছিল সকলেই, কিন্তু চাণক্য নিজের নির্ণয়ে অটল রইলেন। এই সিদ্ধান্তের সুদূর প্রসারী প্রতিক্রিয়া সেই সময়ে বাকিরা বুঝতে অক্ষম হলেও চাণক্য ভুল করেননি। আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত আচার্য কোনো দিন নেননি। ধনানন্দকে মৃত্যুদণ্ড না দেওয়ার সুফল পরবর্তীকালে বুঝতে পেরেছিল তারা। দেশবাসী যেখানে নন্দদের হিংস্র অত্যাচারী সম্রাট বলেই চিনত, সেখানে সারা দেশের জনগণের মুখে মুখে ছড়িয়ে পড়ল নব্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের দয়ালু মনোভাবের কথা। সকলেই জানল যে সম্রাট চন্দ্রগুপ্তর হৃদয় এতটাই বিশাল যে তিনি তার পরম শত্রুকেও ক্ষমা করে দিয়েছেন। চতুরঙ্গের মাত্র একটি মোক্ষম চালে সম্পূর্ণ আর্যাবর্তের জনমত মৌর্যদের পক্ষে প্লাবিত করে দিয়েছিলেন চাণক্য। শুধু তাই নয়, ধনানন্দকে হত্যা করলে তার অনুগামীরা সাধারণ জনতাকে ও সৈনিকদের বিদ্রোহ করতে উৎসাহিত করত। সে সুযোগ তারা পেল না। তবে ধনানন্দ নিজে যে রাক্ষসের সঙ্গে মিলে রাজদ্রোহের চেষ্টা করবেন সে সম্ভাবনার কথাও ভেবেই রেখেছিলেন চাণক্য। আর সেই কারণেই যেদিন জীবসিদ্ধির গুপ্তচররা সংবাদ আনল যে তারা বিদ্রোহ এবং গুপ্ত হত্যার পরিকল্পনা করছে, চাণক্য সেই মুহূর্তে নিজের দ্বিতীয় চাল দিলেন। রাজকুমারী দুর্ধরার সঙ্গে চন্দ্রগুপ্তর বিবাহের প্রস্তাব দিলেন। জীবসিদ্ধি ভেবেই অবাক হচ্ছে যে এই অসম্ভব বুদ্ধিমান ক্ষুরধার মস্তিষ্ক মানুষটি কত দূর ভবিষ্যতের পরিকল্পনা ভেবে রেখেছেন। অস্বীকার করা যায় না যে এই বিবাহের ফলে মগধ এবং সম্রাট চন্দ্রগুপ্ত অত্যন্ত লাভবান হবেন। রাজকুমারীর সঙ্গে বিবাহের ফলে মগধের সিংহাসনে চন্দ্রগুপ্তর অধিকার আরও অনেকটাই মজবুত হয়ে যাবে। এর ফলে তিনি আর সিংহাসন দখলকারী সম্রাট নন, বরং পূর্ব সম্রাটের কন্যাকে বিবাহ সূত্রে প্রকৃত সম্রাট হবেন। এছাড়াও বিদ্রোহের সম্ভাবনা দমন করা গেল এবং নন্দর তরফ থেকে তার প্রাণ সংশয় হবার সম্ভাবনা আর থাকছে না বললেই চলে। চাণক্য জানে সামনে বড় যুদ্ধ আসছে। আচার্য শকুনি প্রতিক্ষণে দেশের কোনো কোণে বসে ষড়যন্ত্রের
চক্রব্যূহ রচনা করে চলছেন। কোন দিক থেকে তার পরবর্তী আঘাত আসবে তা কেউ জানে না। এর মধ্যে নন্দ বা বলা ভালো রাক্ষসও মৌর্যদের বিরুদ্ধে যোগ দিলে তা আশঙ্কার কথা হবে। তাই এই বিবাহের দ্বারা এক বাণে একাধিক পাখি শিকার করতে চলেছেন চাণক্য। কিন্তু চন্দ্রগুপ্তর কথা ভেবে জীবসিদ্ধির আফসোস হচ্ছে। হাজার হোক চন্দ্রগুপ্ত তার বাল্য মিত্র, এই বিবাহের সংবাদে সে ও তাদের অন্য 5 গুরুভ্রাতাও হর্ষিত হতে পারেনি। অক্ষয়, শশাঙ্ক সহ 6 জন ছাত্রের কেউই মেনে নেয়নি খুশি মনে। তারা অর্থাৎ আচার্য চাণক্যর 6 শিষ্য বহু বছর ধরে অভিন্ন হৃদয় মিত্র। সেই গুরুকুলের সময় থেকেই তারা একে অপরের গুরুভ্রাতা। নন্দরাজ্যের পতনে চাণক্য ও চন্দ্রগুপ্ত ছাড়াও এই 5 জনের বিশেষ ভূমিকা ছিল। প্রত্যেকেই নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে দেশকে নন্দদের কবল থেকে মুক্তি দিয়েছিল। অতএব স্বাভাবিকভাবেই তাদের কারোরই এই বিবাহে মত নেই। চন্দ্রগুপ্তর বিবাহ এতটাই অকস্মাৎ এবং অল্প সময়ের ব্যবধানে হচ্ছে যে জীবসিদ্ধিবাদে অন্য 4 ছাত্র আজ এখানে উপস্থিত পর্যন্ত থাকতে পারেনি। তারা প্রত্যেকেই মগধের বিভিন্ন অংশে নিজ নিজ গুরুদায়িত্ব সামলাচ্ছে। বিশেষ করে শকুনির সন্ধানের কাজ গত বছর তাদেরই উপর দিয়েছেন চাণক্য। ছোট থেকেই জীবসিদ্ধি শুনে এসেছে যে বিবাহ হলো 2টি হৃদয়ের মিলনের অনুষ্ঠান। কিন্তু এক্ষেত্রে তা যে শুধুই রাজনৈতিক পদক্ষেপ হয়ে রইল, হৃদয়ের কথা কেই বা ভাবে? চাণক্য অন্তত ভাবেন না। আচ্ছা, আচার্যর জীবনে কি কখনো প্রেম এসেছিল? তিনি কি জানেন ভালোবাসার মর্ম, অনুরাগের অনুভূতি? তার চেয়েও বড় প্রশ্ন, এমন কোনো নারী কি এই জগতে থাকতে পারে যে চাণক্যকে নিজের হৃদয় অর্পণ করেছিল? না, এ বোধহয় সম্ভব নয়। নিজের মনেই এই সব এলোমেলো চিন্তায় ডুবেছিল জীবসিদ্ধি। অন্যমনস্ক হয়ে চলতে চলতে আবার পাকশালের কাছে এসে পৌঁছে গিয়েছে জীবসিদ্ধি। বিশাল বিস্তৃত জায়গা জুড়ে বিভিন্ন খাদ্য ও পানীয় সামগ্রী তৈরি হচ্ছে। জীবসিদ্ধি নিজেও পূর্বে কোনো দিন এত আয়োজন চাক্ষুষ করেনি। সে যতই দেখছে ততই বিস্মিত হচ্ছে। সমস্ত পাক ক্রিয়ার পর্যবেক্ষণ করছেন জিমুদবাহন নামে এক রন্ধন বিশেষজ্ঞ। জীবসিদ্ধি আগ্রহী দৃষ্টিতে সব দেখছে দেখে জিমুদবাহন এগিয়ে এলেন তার দিকে। প্রণাম ব্রাহ্মণ দেব। হেসে জীবসিদ্ধি বলল, প্রণাম মহাশয়, আপনাকেই খুঁজছিলাম। এখানের বেশিরভাগ বস্তুই আমার কাছে অজানা। জানতে কৌতূহল হয় এই খাদ্যবস্তুর বিষয়ে। উৎসাহে জিমুদবাহন মহাশয়ের চোখ জলজল করে উঠল। অনেকটা একজন শিল্পীকে তার শিল্প সম্বন্ধে জানতে চাইলে যেমন হয়ে থাকে। জিমুদবাহন শুরু করলেন, খাদ্যের স্বাদ বুঝতে হলে আগে আপনাকে খাদ্যকে বুঝতে হবে। খাদ্য 3 প্রকার। সাত্ত্বিক, যা হলো মুনি ঋষিদের খাদ্য, যেমন ফল, দুধ, মধু। রাজসিক, যা আপনার কার্যক্ষমতা বাড়িয়ে দেয়। আর আছে তামসিক, যা মানুষের চরিত্রের দোষ ত্রুটি তথা অন্যান্য তমগুণ প্রকাশ করে, যেমন ধরুন মাংস, মদিরা ইত্যাদি। আজকের ভোজসভায় সকল প্রকার খাদ্যের আয়োজন আছে মহাশয়। শুকাধন্য, স্বামীধন্য, শাক, পায়বর্গ, মদ্যবর্গ, মাংসাবর্গ সব। জীবসিদ্ধিকে নিয়ে তিনি একদিকে আনলেন যেখানে সবজি মশলা প্রভৃতি ধোয়া ও বাছাই চলছে। সেদিকে ইঙ্গিত করে জিমুদবাহন বললেন, দেখুন, রন্ধনের পূর্বে অনেকগুলি ধাপ থাকে কাঁচা সামগ্রীকে আগে রন্ধনের উপযুক্ত করে তোলার। প্রথম ধাপ শোধন। সবজি ও ফলাদির খোসা ছাড়ানো, হিংকে ব্যবহারের পূর্বে ঘিতে আগে ভেজে নেওয়া, জিরে চালুনিতে চেলে নেওয়া সব শোধনের অন্তর্গত। এরপর আসে নিদান পরিবর্জন, অর্থাৎ খাদ্য সামগ্রী থেকে শ্লেষাত্মক
উৎপাদক সরিয়ে ফেলা। এছাড়াও আরও অনেক কিছু আছে। কোনো খাদ্য ভোজনের পূর্বে খেলে খিদে বাড়ে, বা কোনো বস্তু ভোজনের পরে খেলে পাচন প্রক্রিয়া ভালো হয়, সব খেয়াল রাখতে হয়। জীবসিদ্ধি দ্রুত উৎসাহ হারাচ্ছে, কিন্তু এই মহাশয় তাকে এখনই ছাড়তে রাজি নন। তিনি তাকে অন্য একটি অংশে নিয়ে এলেন। এখানে ডাল রন্ধন চলছে। 3 ধরনের ডাল, উড়দ, মুসুর ও মুগ। ওদিকের বিশাল জ্বালায় দুধ এসেছে। মহিষ, ছাগ ও গোদুগ্ধ আলাদা আলাদা, কারণ তাদের ব্যবহার আলাদা। এদিকে দই থেকে পানীয় ঘোল তৈরি হচ্ছে। ওদিকে দেখুন, ওই বিশাল হাঁড়িতে দুধ, গুড় তথা কিছু বিশেষ তৃণ ফুটিয়ে এক উপাদেয় মধু পানীয় তৈরি হচ্ছে। এদিকে পুরি তৈরি হচ্ছে সামান্য শুকিয়ে রাখা মেথি পাতা দিয়ে। মণ্ড পুরোটা মাখা হচ্ছে দুধ ও ঘি দিয়ে। এতে রুটি বা পুরির স্বাদ বৃদ্ধি হয় এবং সুগন্ধ হাতে লেগে থাকে ভোজনের 2 প্রহর পরেও। মামস বা মাংস জাতীয় খাদ্য ওইদিকে। মৃগ মাংস হলো সবচেয়ে সুস্বাদু মাংস। উত্তর ভারত থেকে তা আনানো হয়েছে নুনের মধ্যে করে। এই মাংস যত পুরনো হয় ততই সুস্বাদু। এবং এইখানে বলার প্রয়োজন ছিল না, দেখাই যাচ্ছে এটা মদিরা জাতীয় পানীয়র অংশ। বিশাল বিশাল পিপে রাখা হয়েছে আলাদা আলাদা করে। কিছু বলার পূর্বেই তাকে বাধা দিয়ে জীবসিদ্ধি বলল, আমি মদিরা পান করি না, তাই এতে আমার আগ্রহ নেই। কিছুটা মুষড়ে পড়লেন জিমুতবাহন, কিন্তু জীবসিদ্ধির আর ধৈর্য নেই। এখন এই মানুষের থেকে বিদায় নিতে পারলে সে বাঁচে। জিমুতবাহন পুনরায় তাকে অন্য একটি অংশে নিয়ে যেতে চাইছিলেন। এইদিকে চলুন, ওদিকে পলান্ন। তার কথার মাঝেই ডাক পড়ল, জীবসিদ্ধি মহাশয়। জীবসিদ্ধি ঘুরে দেখল অমাত্য কৃষ্ণনাগ তাকে ডাকছেন। সম্ভবত কোনো প্রয়োজনে। তাকে দেখে হাতে চাঁদ পেল জীবসিদ্ধি। জিমুতবাহনের দিকে ফিরে বলল, ক্ষমা করবেন, এখন একটু যেতে হবে, বাকিটা পরে শুনব। প্রণাম। জীমুতবাহনের মুখ দেখে মনে হলো ঠিক যেন একটি শিশুর হাত থেকে তার প্রিয় পুতুলটি কেড়ে নেওয়া হয়েছে। জীবসিদ্ধি যত দ্রুত সম্ভব সেখান থেকে প্রস্থান করল। চরক সংহিতা অনুযায়ী সুকাধনা অর্থাৎ সিরিয়ালস, সামিনা পালসেস শাক সবজি, পায়বর্গ ডেয়ারি প্রোডাক্টস, মদ্যবর্গ অ্যালকোহলিক বেভারেজেস, মাংসাবর্গ মিট। আজ এইটুকু থাক। অত্যন্ত আকর্ষণীয় এই গল্প। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।